এই পুরো বাড়িটার আদিম ইতিহাস আমার বাঙালি জীবনের গর্ব। পূর্ব নারী পুরুষের 11 প্রজন্ম এই বাড়িটার সাথে জীবনের গহীন অবগাহনের স্রোতে চড়াই উতরাই ডুব সাঁতার কেটে এক একটা মস্ত বড় ঢেউ গুনেছিল। আমি তখন কোন যে ব্ল্যাক হোলের গহ্বরে ছিলাম। আমার এই গাল গল্প অলিক ভাবলেও ভাবা যায়, কিন্তু দাদার কাছে শোনা 11 প্রজন্মের জীবনে চারণের যে ইতিহাস, তা ভীষণ সত্যি সত্যি এবং সত্যি। দাদা বলতো চর্যাপদের শেষ কবিদের একজন নাকি তাদের আত্মীয় ছিলেন। সে এই বাংলায় এসে এখানে গোড়াপত্তন গড়েছিল। এই 2024-এ এসে এই বাড়িটার দিকে তাকালে দেখতে পাই কুমারদের মসৃণ সুবাস মাটির বুনন, সুই সুতোয় বোনা নকশি কাঁথার ওম, আর কবি আলাউলের গান গাইতেন যে গায়েন, তার পায়ের চিহ্নের স্পর্শ, আর তার সারিন্দার মায়াবী ভাটিয়ালি বিচ্ছেদী গীতিকার হাজার বছরের সেই অকৃত্রিম সুরের মূর্ছনা। ওহ, দারুণ। হ্যাঁ, সরকার কাকার কথা বলছি। সরকার কাকাকে আমি দেখেছি। বয়সী মানুষ ছিলেন। সে এত মধুর গল্পকার ছিল যেটা বর্ণনাতে অবর্ণনীয়। সে ময়মনসিংহ গীতিকার কি বলে চন্দ্রাবতীর গল্প বলতো, আর নয়নাভিরাম অভিনয়ের পট রচনা করেই মানে সবাইকে মুগ্ধ করিত। আমি কত যে হিংসা করতাম সেই ধরনের অভিনয় যদি করতে পারতাম। যখন গীতিকা বয়ান করতো না, ওহো, সে যে কি করুণ সুরের মোহনীয় ইন্দ্রজাল তৈরি করত। আরেকজন ছিলেন রমেন শীল, একজন পালাকার। আসতো দাদাদের আমলে সে শোনাতো আলাউলের মহাকাব্যের সেই লোর চন্দ্রানের প্রাণ্য কল্পের গল্প। আর তখনকার সবুজ দিগন্ত, আহা, পূর্ণ সবুজের দূরের কুহকের গ্রামের রোদের ঝিল্লির কাঁপনি, পাহাড়ি রূপকথার নীলাভ কুয়াশার আবরণ, সে তো আরো অদ্ভুত। উঁচু উঁচু টিলার বুকে দাঁড়ানো সবুজের সমারোহ, নানান রঙের কাকাতুয়া, হরিয়াল, প্রজাপতি, বনময়ূরী সহ আদিম সব স্তন্যপায়ী প্রাণীর নিনাদ। সেই পাহাড়ে দূরের গাঁয়ের পাহাড়ি মেয়েরা আর পাহাড়ি পুরুষেরা সারা দিন রাত পাহাড় বন্দনার গীত কাব্যে দিনাতিপাত করত। আর সাগরের কথা কি বলবো, সাগরের উত্তাল উন্মাদনা যেন বিদেশি বেনিয়াদের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে এই বাংলার নয়না মরমী সবুজের সমাহারের আর আত্মার আত্মের পরশ পেতে এখানে আসতো। আহা, এত অপরূপ আমার সোনার বাংলা, এত অপরূপ রূপের মহিমা আমার সোনার বাংলা। অথচ আজকে কোথায় এসে দাঁড়িয়েছে বাংলা? কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ, আরে ভাবির বর্তমানে নতুন কার সাথে ক্লাসে আমরা বলতাম না, আমরা তো ক্লাসে করতাম এগুলা নাকি? কি শূন্যস্থান পূরণ করছি। আমি আসলে আমার দাদার সেই আমলটা আছে না, সেই আমলের বাংলাদেশের মধ্যে হারাই গেছিলাম। আচ্ছা, আমি অনেক কিছু দেখলাম সেই আমলের বাংলাদেশ, সেটা কেমন বাংলাদেশ ছিল আর এখনকার বাংলাদেশ মিলাচ্ছিলাম। দীর্ঘশ্বাস। হ্যাঁ, তাহলে দেশটা নিয়ে তুই শূন্যস্থান পূরণ করতেছিলি অলমোস্ট। তোর কি মনে হয় আগের মতো দেশটা আছে? আগের মতো দেশটা কই আছে? সেই আত্মীয়তার বন্ধন, সেই আগের সবুজ শ্যামল বাংলা, মানুষের সৌহার্দ্যতা, এগুলো আছে? কিন্তু কোনোটাই নাই, কোনো মিলই নাই। আমি বুঝতে পারছি না যে সেই বাংলাদেশ কোথায় গেল আর বর্তমান বাংলাদেশ। আমি অফিস থেকে ফিরে এই যে এখানে গাছতলায় এসে বসি না আমরা। আচ্ছা, হ্যাঁ, একটু বলতো চা খেতে, তাই না? এখানে এসে ভাবতে শুরু করলাম যে এই বিষয়গুলো নিয়ে না একটা প্রোগ্রামই করবো।
80%ই নাই, 20% মানে মাত্র আছে। হ্যাঁ চল আর দেখ হাঁটি হাঁটি। গ্রামের স্বাদ, গ্রামের আত্মীয় স্বাদ, এগুলো কি আছে? তুই একটা জিনিস চিন্তা করে দেখ, তোকে আমি একটু লিঙ্ক দিই, শিক্ষকদের অবস্থান দেখ। হ্যাঁ খুবই খারাপ। বল। এই যে তাকে জোর করে তাদেরকে পদত্যাগ করতে হচ্ছে। হ্যাঁ তারপর আর কি জানি বলতেছিস নাটক তোর এই পাড়া যে- নিয়ে? এই যে নাটক পড়া, শিল্পকলা, দেখ কার্যকলাপ, সাংস্কৃতিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। বন্ধ। কিভাবে চলবে দেশ? দেশ সাংস্কৃতিক কর্মকাণ্ড কেমনে চলবে? নাটক বন্ধ, শিল্পকলা আমাদের থেকে বাইরে, আমরা শিল্পকলা ঢুকতে পারি না। তাহলে কি অবস্থা বল? বুঝছো? দেশের কি অবস্থা বল? আমি যেটা বলতেছিলাম বল। যে তুই গ্রামের হাট বাজারগুলো তো দেখছিস, হুম। হাট বাজারে জিনিসপত্র যে সস্তা পাওয়া যেত, সেই সস্তা জিনিসপত্র কি এখন আছে? মানুষের তুই দেখ। মানুষের তো নাভির শ্বাস। এই মাসটা 16 ডিসেম্বর, বিজয়ের মাস। হুম। এই মাসে কি হলো? লাইনে এসেছে। বিজয়ের কোনো রকমের কাজ নেই আমাদের। আগে কি উৎসব ছিল আগে না? কি উৎসব ছিল, হ্যাঁ? গ্রাম থেকে শুরু করে শহরে, আর এখন কিছুই নাই। কিচ্ছু নেই। আমাদের কিছু বলার নাই। নবান্নের উৎসবের কথা দেখ, ফেব্রুয়ারির মাস আসতেছে সামনে, দেখ বই মেলার কোনো আয়োজন নাই, নাই কোনো রকমের শহীদদেরকে নিয়ে চিন্তা চেতনা। 14ই ডিসেম্বর চলে গেল, এই 14ই ডিসেম্বরের দেখ অবস্থাটা কি হইল, কি দাঁড়াইলে তোদের জন্য? শহীদ বুদ্ধিজীবী দিবস। কিছুই নাই এগুলা, শহীদ বুদ্ধিজীবী নামে মাত্র আছে। এই যে আমরা বুদ্ধিবৃত্তি চর্চা করি না, হ্যাঁ, চর্চা করি তো খাচ্ছি, গণমাধ্যমের কাজকর্ম করি, তুই একটা গণমাধ্যমের কাজকর্ম করি, আমি একটা গণমাধ্যমের কাজকর্ম করি। এই যে অফিস থেকে ফিরে আসছিস একটা হতাশা, শোন শোন, আমি তোকে যেটা বলতেছি যে আমি চলতে চলতে হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম, ইটস এ সিম্বল, কিন্তু সিম্বলটাই কিন্তু বাস্তবতা। আমি দেখতে পাচ্ছি, দেখ আমার সঙ্গে তুই তাকাইলে দেখতে পাবি, ওই দেখ পাক হানাদার বাহিনী যেমন করে আত্মসমর্পণ করছিল, এগুলোর ফুটেজ নিয়ে আমি একটা কাজ করবো। পাক হানাদার বাহিনী আত্মসমর্পণের হিসাব নিকাশটা আমি দেখতে পাচ্ছি, এই যে অস্ত্রগুলো জমা দিচ্ছে। তারপরে দেখ আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী দেখ এই বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দিচ্ছে। Huge stocks of weapons were brought out by the Mukhti Bahini, the freedom fighters of this civil war, when the government persuaded them to surrender their arms. Even so, there are doubts that all were handed in. One of the most famous guerrilla leaders, Abdul Qadir Siddiqui, hands over his weapon to Sheikh Mujib as a symbolic gesture. The war is over. The guerrillas have officially disbanded. But will Siddiqui be heard of again? দাঁড়া, আমি বলি, বাকিটা আমি বলি। বল। আমাদের দেশ, হ্যাঁ। আমাদের গণতন্ত্র, হ্যাঁ আমাদের সংসদ, আমাদের পতাকা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা সুন্দর দেশ, সুন্দর স্বাধীনতা। আসলে ছবিটা না, হ্যাঁ, সেই সেই সংসদ ভবন, সেই জাতীয় পতাকা, কি সুন্দর। সুখী মানুষ, আমি সুখী মানুষ, সুখী মানুষের পথ চলা আমি দেখতে পাচ্ছি। আমাদের দেশটা, রাইট চর্চা হ্যাঁ, গণতান্ত্রিক রাইট চর্চা, Yes. এটা আবার আমাদের মাঝে ফিরে আসবে, অবশ্যই আসবে। 100%।
আরে দিমু তো একটা কানু হক বল হক তুমি হক বেটা হক কিন্তু হক by the people for the people and the people it's called democracy ইয়েস democracy অবস্থানটা এবং সেটা জনগণের মাধ্যমে জনগণের Yes. এখন এখান থেকে কি করবো বলতে কি এখন এখান থেকে আমরা যাই শহীদ মিনারে যাই কি বলছিলাম তোকে ওই যে ওখানে গিয়ে আমরা একটা সেলুট জানাবো স্যালুট মানে কি প্রমিস প্রমিস করে কাজে প্রমিস করে কাজে নেবো চলো টাটা খাইনি